হ্যালো স্টুডেন্টস, তাহলে দেখো আজকে আমরা দেখব যে তড়িৎ ক্ষেত্রে কোনো দ্বিমেরুকে যদি আমরা রাখি, সেই দ্বিমেরুকে রাখলে তাকে যদি আমি বিক্ষিপ্ত করতে চাই মানে ঘোরাতে চাই, ঠিক আছে, তাহলে তাতে কৃতকার্য কত করতে হয়। হুম এবং এই জাতীয় একটা প্রবলেম আমরা যখন তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটা পড়াই, সেই তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের কয়েকটা প্রবলেম যখন আমি ডিসকাস করেছি তার মধ্যে এই ধরনের একটা প্রবলেম ছিল এবং তখন আমি এই থিওরিটাও বলে নিয়ে তবে প্রবলেমটা করেছিলাম। ওকে, তো যদি তোমরা সেটা না দেখে থাকো তাহলে এখানে দেখে নাও, ওটা মিস হয়ে যেতে পারে, একটাই প্রবলেম ছিল এরকম, এবং ব্যাপারটা ভালো করে বুঝে নাও। তো চলো দেখা যাক। সাপোজ ধরে নাও তড়িৎ ক্ষেত্রটা এরমভাবে রয়েছে, তড়িৎ ক্ষেত্রকে আমি ই দিয়ে লিখছি, এবং আমার তড়িৎ দ্বিমেরু যেটা রয়েছে সেই তড়িৎ দ্বিমেরুটা ধরে নাও এই তড়িৎ ক্ষেত্র বরাবর, এই তড়িৎ ক্ষেত্র বরাবর সজ্জিত হয়ে আছে, ঠিক আছে। এটা ধরে নাও মাইনাস কিউ, এটা ধরে নাও প্লাস কিউ, তড়িৎ ক্ষেত্র বরাবর এ সজ্জিত হয়ে আছে। এবং এক্ষেত্রে আমি যদি এটাকে ঘোরাতে চাই, ঘোরাতে চাই মানে ধরে নাও এরকমও বলতে পারো যে যদি অলরেডি এটা ঘুরে থাকতো, মানে এটা যদি এরকম কোনোভাবে যদি থাকতো, তাহলে তখন যদি আমি তড়িৎ ক্ষেত্রটা অ্যাপ্লাই করতাম তাহলে এর উপরে এই দিক বরাবর একটা টর্ক কাজ করতো, সেই টর্কের জন্য এটাও এরমভাবে ঘুরে যেত। আমি যদি ছবি এঁকে ভালো করে বোঝাতে চাই তোমাদের, তাহলে দেখো এইরকম হতো ব্যাপারটা, যে সাপোজ তড়িৎ ক্ষেত্রটা এদিকে, ওকে, এবং সাপোজ র্যান্ডমলি বিস্তৃত ছিল এরকমভাবে, ধরে নাও র্যান্ডমলি এটা এরমভাবে দাঁড়িয়েছিল তড়িৎ দ্বিমেরুটা মাইনাস কিউ, এটা হচ্ছে প্লাস কিউ। তাহলে এই অবস্থায় যদি আমি তড়িৎ ক্ষেত্রটা অ্যাপ্লাই করি তাহলে প্লাস কিউ এর উপরে তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাগে আর মাইনাস কিউ এর উপরে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল লাগে, এটা তো আমরা জানি। এবং এর জন্য তুমি বুঝতেই পারছো যে এই যে দ্বিমেরুটা আছে এই দ্বিমেরুটা ঘুরে যাবে, এই দিক বরাবর ঘোরার চেষ্টা করবে, এই দিক বরাবরও ঘোরার চেষ্টা করবে, অর্থাৎ এর উপরে একটা টর্ক প্রযুক্ত হবে, তাই না? তো এই টর্কটা কিন্তু আমরা আগের চ্যাপ্টারে ক্যালকুলেট করেছি, যেখানে আমরা তড়িৎ ক্ষেত্র পড়েছিলাম সেখানে আমরা ক্যালকুলেট করেছি। এবং সেই টর্কটা কত হয় চলো আমরা লিখে নিই। সেই টর্কটা হয় পিই সাইন থিটা, পিই সাইন থিটা বা পি ক্রস ই, এটা আমি যদি আমি ভেক্টরিয়ালি বলতে চাই তাহলে পি ক্রস ই এরমভাবে আমরা বলতে পারি। টর্ক যেহেতু একটা ভেক্টর রাশি, এটা আমরা জাস্ট টর্কটার মানটা লিখলাম, যে মান কত মানের টর্ক কাজ করে, সেটা হচ্ছে পিই সাইন থিটা। যেখানে পিই এগুলোর সম্পর্কে তোমরা জানো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি যে পিটা হচ্ছে দ্বিমেরু ভ্রামক, যেটা হচ্ছে 12 ইন্টু কিউ, এইভাবে আমরা ক্যালকুলেট করি। 12টা হচ্ছে মাইনাস কিউ এবং প্লাস কিউ এর মধ্যে দূরত্ব, ঠিক আছে। 2L ইন্টু কিউ, এটা হচ্ছে পি, যেটাকে আমরা বলি দ্বিমেরু ভ্রামক। ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, সাইন থিটা, সাইন থিটার এই থিটাটা কি, থিটাটা হচ্ছে যে কোণে ও আছে, ঠিক আছে, যে কোণে ও রয়েছে সেই কোণে যতটা ওর উপর বল কাজ করছে সেই কোণটা এখানে বসালে আমরা সেই টর্কটা ওর উপর কত কাজ করছে আমরা পেয়ে যাব। ওকে ওকে, এবার ধরে নাও এই অবস্থায় আমি চেষ্টা করছি, এই যে দ্বিমেরুটা আছে এই দ্বিমেরুটার এই অবস্থানটাকে আমি সাম্য অবস্থান ধরে নিলাম, কারণ দ্বিমেরুকে তুমি যদি এইভাবে রাখো এর উপরে কিন্তু আর কোনো টর্ক কাজ করবে না, এর উপরে কেবলমাত্র তড়িৎ ক্ষেত্রের জন্য একটা বল কাজ করবে, প্লাস কিউ এর জন্য এই দিক বরাবর, মাইনাস কিউ এর জন্য এই দিক বরাবর, এরকম একটা বল কাজ করবে, কিন্তু এটা ঘুরবে না মোট কথা। কিন্তু এইরকমভাবে না রাখলে যে কোনোভাবে তুমি যদি রাখো, যে কোনোভাবে এরকমভাবে থাক বা 90 ডিগ্রি কোণ করে থাক তড়িৎ ক্ষেত্রের সঙ্গে, বা এরমভাবে থাক, যে কোনোভাবেই রাখো এর উপরে কিন্তু একটা টর্ক কাজ করতো, কিন্তু এই অবস্থানে রাখলে আর করবে না, সেটা তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সেই কারণে আমি এই অবস্থানটাকে সাম্য অবস্থান ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর সাম্য অবস্থান। ওকে, এই অবস্থান থেকে আমরা তড়িৎ দ্বিমেরুকে কি করছি, ঘোরানোর চেষ্টা করছি, এইরমভাবে ঘোরানোর চেষ্টা করছি। ওকে, সাপোজ আমি থিটা কোণে ঘোরাতে চাই, এবার তুমি দেখো যখন আমি এটাকে ঘোরাবো তখন এই থিটার মানটা পাল্টাবে তো, এবং থিটার মান পাল্টালে টর্কের মানও পাল্টে যাবে। সো এক এক জায়গায় এক এক রকম, এক এক অ্যাঙ্গেলে এক এক রকম টর্ক কাজ করবে, এটা বোঝাতে পারলাম। আবার বলছি, যখনই আমি এই দ্বিমেরুটাকে আমি বা একটা বহিস্থ এজেন্ট যখনই এটাকে ঘোরাতে চাইছি, তখন যখনই কিছুটা অ্যাঙ্গেল হলো
ঘোরানোর সঙ্গে সঙ্গে অ্যাঙ্গেল পাল্টাচ্ছে তো, মানে দ্বিমেরুর সঙ্গে দ্বিমেরু ভ্রামকের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের যে অ্যাঙ্গেলটা, যেরকম তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা, আর দ্বিমেরু ভ্রামক কোনটা, দ্বিমেরু ভ্রামক আমি বলেছি মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর দিকে থাকে, এরমভাবে থাকে। তাহলে এই ই এবং পি দ্বিমেরু ভ্রামক এর মধ্যে যে অ্যাঙ্গেলটা তার কথা বলা হচ্ছে। সো এটা সবসময় মাথায় রাখবে, এটা যেন মাথার মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার থাকে যে অ্যাঙ্গেলটা কোনটা। অ্যাঙ্গেলটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামকের মধ্যে অ্যাঙ্গেল। ওকে, এবার আমি কি করছি, চেষ্টা করছি এটাকে ঘোরানোর। তো এটাকে যখন আমি ঘোরানোর চেষ্টা করব তখন প্রতি মুহূর্তে এই থিটাটা চেঞ্জ হবে, এবং থিটা চেঞ্জ হলে টর্কের মানটা চেঞ্জ হবে। তো প্রত্যেকটা অ্যাঙ্গেলে টর্কের মান আলাদা আলাদা। এবার আমি কি করব, কৃতকার্য কিভাবে বের করব? আমাদের কৃতকার্য ফর্মুলা কি হয়? কৃতকার্যের ফর্মুলা হয় বল ইন্টু সরণ, যদি আমি খুব সহজে বলতে চাই বল ইন্টু সরণ, ঠিক আছে? বা যদি আমি ভেক্টরিয়ালি বলতে চাই তাহলে এফ ডট এস প্রোডাক্ট করতে হয়, এফ ডট এস, রাইট? তাই না? এবার আমি কেবলমাত্র ইয়ে দিয়েই বলছি, যে মান দিয়েই বলছি। এখানে কি হচ্ছে, ঘূর্ণন হচ্ছে, এখানে কিন্তু সরণ হচ্ছে না, এখানে ঘূর্ণন হচ্ছে। এবার ঘূর্ণনের ক্ষেত্রে তো সরণ হয় না, তাহলে কি হয়, কৌণিক সরণ, মানে কত কোণে ঘুরে গেল সেই সরণটা হয়। তাহলে সেক্ষেত্রে যদি আমরা কৃতকার্য বের করতে চাই, সেক্ষেত্রে ফর্মুলাটা কি হয়ে যাবে কৃতকার্যের? সেক্ষেত্রে কৃতকার্যের ফর্মুলা হয়ে যাবে, বলের জায়গায় বসে যাবে বলের ঘূর্ণন রূপ। বলের ঘূর্ণন রূপ কি হয়, টর্ক, আমরা সবাই জানি। ইনটু কি হয়ে যাবে, সরণের জায়গায় হয়ে যাবে কৌণিক সরণ। ঠিক আছে, কৃতকার্য হয়ে গেল টর্ক ইন্টু কৌণিক সরণ। টর্ক কত? টর্ক দেখো, যে কোনো একটা অ্যাঙ্গেল, আমি সাপোজ ধরে নিলাম যে ইন বিটুইন কোনো একটা অ্যাঙ্গেল পর্যন্ত আমি এটাকে ঘুরিয়েছি দ্বিমেরুটাকে, ধরে নাও এইখানে একটা অ্যাঙ্গেল পর্যন্ত আমি দ্বিমেরুটাকে ঘুরিয়েছি, এইরকমভাবে আছে এখন দ্বিমেরুটা, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এবং এটা কত কোণে ঘুরিয়েছি, ধরে নাও থিটা কোণে ঘুরিয়েছি, ঠিক আছে? থিটা কোণে ঘুরিয়েছি। এবার থিটা কোণ থেকে আমি সামান্য অ্যাঙ্গেল ডি থিটা কোণে একে ঘোরাতে চাই, মানে এখান থেকে এবার আমি সামান্য অ্যাঙ্গেল, এইটুকু অ্যাঙ্গেল হচ্ছে ডি থিটা, এই ডি থিটা কোণে ঘোরাতে চাই। কেন এই সামান্য অ্যাঙ্গেলটা নেওয়া? এই সামান্য অ্যাঙ্গেলটা এতটাই ছোট, এই অ্যাঙ্গেলটা এতটাই ছোট যে আমি কল্পনা করে নিতে পারি এই ছোট অ্যাঙ্গেলটা যদি কিছুটা বেড়েও যায়, মানে এখন দেখো, এখন কোণটা কত, থিটা, এবং ডি থিটা কোণে ঘুরে গেলে কোণটা হবে কত, ডি থিটা প্লাস থিটা, বা থিটা প্লাস ডি থিটা, তাই তো? তাহলে এইখানে টর্কের মানটা তো পাল্টে যাবে আবার, যেহেতু কোণ পাল্টে গেছে। সেই কারণে আমি ডি থিটাটাকে ধরে নিচ্ছি যে খুবই ছোট, এবং এতটা ছোট যেখানে টর্কের মানটা প্রায় নগণ্য পরিবর্তন হচ্ছে, মানে যা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা নগণ্য ধরে নিতে পারি। এই কারণে ডি থিটাটাকে নেওয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে কত কোণে ঘোরাতে চাইছি, ডি থিটা কোণে, এবং ডি থিটা কোণে ঘোরালে টর্কের মান কি পাল্টাচ্ছে? পাল্টাচ্ছে না, এটা আমি ধরে নিয়েছি। তাহলে এবার তোমার কৃতকার্য বের করা পসিবল, যে থিটা কোণ থেকে আমি যদি ডি থিটা কোণে ঘোরাতে চাই তাহলে কত কৃতকার্য করতে হবে। খুবই সোজা, তাহলে কৃতকার্য হলো থিটা কোণে টর্ক কত, পি ই সাইন থিটা, এটা হচ্ছে টর্ক, ইন্টু কী করবো, কৌণিক সরণ, কতটা কৌণিক সরণ করেছি, ডি থিটা, তাহলে পি সাইন থিটা ডি থিটা, এটাই হয়ে গেল আমাদের কৃতকার্য। কিসের কৃতকার্য? এই তড়িৎ দ্বিমেরুটাকে থিটা থেকে ডি থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য। এবার ডি থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য আমি বের করলাম, কিন্তু আমি কত কোণে ঘোরাতে চাই, আমি ধরে নাও একদম এটা যখন দ্বিমেরুটা এইভাবে ছিল তখন কত কোণে ছিল, 0 ডিগ্রি কোণে ছিল। কার কার মধ্যে কোণ 0 ডিগ্রি, আবার বলো, কার কার মধ্যে কোণ 0 ডিগ্রি, তড়িৎ ক্ষেত্র এবং দ্বিমেরু ভ্রামক, এই দুটোর মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি। এবার আমি এই 0 ডিগ্রি থেকে এইটাকে টোটালি এইখানে ধরে নাও এরকম একটা কোণে ঘোরাতে চাই নিয়ে গিয়ে, ঠিক আছে? এবং এই কোণটা কত ধরে নিলাম, ধরে নিলাম থিটা 1, তাহলে 0 থেকে থিটা 1 এত কোণে ঘোরাতে চাই, সেই জন্য আমি কৃতকার্য বের করছি। আমি বের করলাম কার জন্য, ডি থিটা কোণে ঘোরানোর জন্য কৃতকার্য বের করলাম। তো এইরকমই ডি থিটা করে ঘোরাতে ঘোরাতে তবেই তো থিটা 1 কোণ পর্যন্ত যাব আমি, তাই না? তাহলে এই গোটাটার জন্য কৃতকার্য কত হবে সেটা আমাকে বের করতে হবে। এর প্রসেস কি? প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন।
ইন্টিগ্রেশনের লিমিট কি হবে, কত কোণ থেকে ঘোরাচ্ছি, 0 থেকে কত কোণ পর্যন্ত, θ1 পর্যন্ত। তাহলে এটা হবে ইন্টিগ্রেশনের লিমিট। তাহলে টোটাল এটা ছিল ডিডব্লিউ, মানে dθ কোণ ঘোরানোর জন্য কৃতকার্য। তাহলে ডাব্লিউ কি হবে, ডাব্লিউ হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ, এবং এই ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় অবধি হবে, θ = 0 থেকে θ = θ1 কোণ পর্যন্ত। ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে কি পিই সাইন থিটা ডিথিটা। এবার এখানে একটা জিনিস দেখো, পি এটা কনস্ট্যান্ট, ই এটা কনস্ট্যান্ট, ঠিক আছে। ভ্যারিয়েবলটা কে, ভ্যারিয়েবল হচ্ছে সাইন থিটা। তাহলে সাইন থিটাটা ভেতরে থাকবে, এবং সাইন থিটা ডি থিটা এর যে ইন্টিগ্রেশন সেটা হবে কি মাইনাস কস থিটা। এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে, যে ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা কী হবে, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা কী হবে। ওকে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, সাইন থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস থিটা, বসিয়ে দাও মাইনাস কস থিটা। লিমিট 0 থেকে θ = 0 ডিগ্রি থেকে θ = θ1। ওকে, এবার দেখো, তাহলে এবার লিমিটটা আমরা বসাই। লিমিট হবে পি ই, এবার দেখো মাইনাস আছে, সো মাইনাস যেহেতু আছে তাহলে আমরা লিমিটটাকে পরিবর্তন করে দিতে পারি, মানে 0 ডিগ্রিটা উপরে লিখতে পারি, θ1টা নিচে চলে আসতে পারে। ওকে, তাহলে সেরমভাবে যদি আমি করি এবং লিমিটটা বসাই, তাহলে 0 ডিগ্রি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, তাহলে কস 0 ডিগ্রি মাইনাস কস θ1 এরকম হবে, ঠিক আছে। এবার কস 0 ডিগ্রির মান কত, 1, তাহলে এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে পিই ইন্টু 1 মাইনাস কস θ1। তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে আমাদের কৃতকার্যের ফর্মুলা যখন আমরা এই যে দ্বিমেরুটা, এই দ্বিমেরুটাকে এইরকম সাম্যাবস্থান থেকে θ1 কোণে ঘোরাচ্ছি, ঠিক আছে। তো মেন ফর্মুলা এটাই, এইটুকু বুঝে নিলে তোমাদের সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো, তোমাদের বইয়ে অনেক রকম বিশেষ ক্ষেত্র থাকতে পারে, যেরকম এরকম বলতে পারে যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি ঘোরালাম, তাহলে কত, সেটা খুব সোজা। দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, জাস্ট θ1 এর জায়গায় তোমাকে 90 ডিগ্রি বসিয়ে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে θ1 এর জায়গায় যদি 90 ডিগ্রি বসায় এই ফর্মুলা থেকে দেখো, তাহলে সেটা কি হয়ে যাবে, cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির মান কত, 0, তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে কেবলমাত্র w = PE হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি θ = 0 ডিগ্রি থেকে আমি θ = 90 ডিগ্রি অবধি ঘোরাতে চাই, তাহলে w কত হবে, p, অনলি p, ব্যাস কমপ্লিট। এবার এরকমই তোমরা নিজের মতো করে করতে পারো, যেরকম তোমরা নিজেরা করবে। আমি তোমাদের কাজ দিয়ে দিচ্ছি যে θ = 0 ডিগ্রি থেকে যদি θ = 180 ডিগ্রিতে ঘোরানো হয়, তাহলে w কত বের করো, কমেন্ট করো নিচে। আবার আরেকটা কাজ দিচ্ছি, দেখো যদি এরকম হয় যে θ = সাপোজ 30 ডিগ্রি থেকে, এবার 0 ডিগ্রি থেকে হলো না, θ = 30 ডিগ্রি থেকে যদি আমাকে θ = 60 ডিগ্রিতে ঘোরাতে হয়, তাহলে কত কৃতকার্য হবে, ডাব্লিউ সেখানে কত হবে সেটা বের করবে, কমেন্ট করবে। এবং এটার আমি একটা হিন্টও দিয়ে দিচ্ছি, দেখো যেহেতু 0 থেকে 60 ডিগ্রি পর্যন্ত নেই, 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত আছে, তাই ডাইরেক্টলি তোমরা কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করবে না, কারণ এখানে দেখো 0 ডিগ্রি থেকে আমরা করেছিলাম বলে এখানে দেখো cos 0 1 হয়ে গেছিলো। তো তোমরা এই ফর্মুলাটা সেক্ষেত্রে ব্যবহার করতে পারো, এই ফর্মুলাটা ব্যবহার করতে পারো। মানে কি বলো তো, এখানে 0 ডিগ্রির জায়গায় তোমরা কি বসাবে, 30 ডিগ্রি, এবং কতদূর অবধি ঘোরাচ্ছে, 60 ডিগ্রি, তাহলে cos 30 মাইনাস cos 60 এরমভাবে কিন্তু কৃতকার্যটা বের করবে। বা ডাইরেক্টলি এইখান থেকেও আসতে পারো যে θ = ইন্টিগ্রেশন থেকে আর কি, একদম বেসিক থেকে θ = 30 ডিগ্রি থেকে θ = 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এরকমও দেয় বিশেষ ক্ষেত্র, তোমাদের বইয়ে আছে দেখবে যে θ = 90 ডিগ্রি থেকে যদি আমি ঘোরাই, θ = 90 ডিগ্রি থেকে θ = আমি ধরে নাও যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে নাও যে 120 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে চাই, তাহলে সেক্ষেত্রে কৃতকার্য কত হবে বের করে আমাকে কমেন্ট করবে। ওকে, তো এইগুলো তোমরা করবে। আরও চলো আমরা একটা অঙ্ক দেখে নিই
এই টপিক নিয়ে, তাহলে তোমাদের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, অঙ্কটা হলো যে একটা পরাবৈদ্যুতিক পদার্থ আছে, পরাবৈদ্যুতিক পদার্থের 1 মোল পদার্থ রয়েছে, ঠিক আছে? মানে 1 মোল কোনো একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি, একটা পরাবৈদ্যুতিক পদার্থের 1 মোল পদার্থ রয়েছে, কোনো একটা পাত্রে নেওয়া হয়েছে, ওকে? এবং বলে দিয়েছে যে একটা অণুর, এই যে পদার্থটা আছে তার একটি অণুর দ্বিমেরু ভ্রামক আছে, মানে একটি অণুর দ্বিমেরু ভ্রামক হলো, একটি অণুর দ্বিমেরু ভ্রামক হলো পি, ওকে? তাহলে কত সংখ্যক অণু আছে? দেখো 1 মোল পদার্থ রয়েছে, এবার 1 মোল পদার্থ মানে কি, অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, তাহলে একটি অণুর দ্বিমেরু ভ্রামক পি বলে দিয়েছে, তাহলে 1 মোলের দ্বিমেরু ভ্রামক কত হবে, ওই অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু পি, এরমভাবে বের করবো। আর যাই হোক, ওটা আমরা পরে দেখছি। আচ্ছা, এবার বলেছে যে একটা তড়িৎ ক্ষেত্র আমি অ্যাপ্লাই করলাম এবং তড়িৎ ক্ষেত্রটাকে 60 ডিগ্রি পর্যন্ত ঘোরালাম। এবার দেখো 60 ডিগ্রি তড়িৎ ক্ষেত্রটাকে যদি 60 ডিগ্রি ঘোরাই, তাহলে ই কে কত ঘোরানো হয়েছে, 60 ডিগ্রি ঘোরানো হয়েছে। এবার ই 60 ডিগ্রি ঘুরেছে মানে এটা একটা শক্তিশালী তড়িৎ ক্ষেত্র যেটাকে 60 ডিগ্রি ঘোরানো হয়েছে। আচ্ছা দেখো, এই ছবি থেকে দেখো, এই ছবিটা থেকে দেখো যে এইখানে তো যখন তড়িৎ ক্ষেত্র এরমভাবে ছিল, তখন যদি তুমি দ্বিমেরুকে ছেড়ে দাও, ফ্রিলি ছেড়ে দাও, তখনও তড়িৎ ক্ষেত্র বরাবর এইভাবে সজ্জিত হয়ে যাবে, ওকে? তেমনি পরাবৈদ্যুতিক পদার্থ আছে, তার মধ্যেও এরকম দ্বিমেরুগুলো রয়েছে, সেখানে যদি তুমি তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করো, তাও তারা এরকমভাবে তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর সজ্জিত হয়ে যাবে দ্বিমেরুগুলো। এবার এই তড়িৎ ক্ষেত্রটাকেই যদি তুমি 60 ডিগ্রি ঘোরাও, তাহলে দ্বিমেরুগুলোও 60 ডিগ্রি ঘুরবে, এবং সেক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, যে নির্ণয় করো তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য, তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত সেটা নির্ণয় করো, এটা বলেছে, ওকে? তো চলো বের করি আমরা, খুবই সোজা, খুব সোজা। যে তাহলে আমাদের ফর্মুলাটা কি, কত থেকে কত ঘোরানো হয়েছে, দেখো যখন এইরকমভাবে ছিল তখন আমরা ধরে নিচ্ছি যে 0 ডিগ্রিতে আছে, এবার 0 ডিগ্রি থেকে কত ডিগ্রিতে ঘোরানো হয়েছে, 60 ডিগ্রি। তাহলে আমাদের কোন ফর্মুলা কাজে লাগবে, ফর্মুলা এটা, তাই না, যে পিই কস θ2 মাইনাস কস θ1, এরমভাবে আমরা বের করব, তাই না? সরি, θ2 না, এইখানে মানে যেটা প্রাথমিক অ্যাঙ্গেল সেটা এখানে বসবে, যেটা অন্তিম অ্যাঙ্গেল সেটা এখানে বসবে। এখানে আমরা কত থেকে কত ঘুরিয়েছি, দেখো এখানে যেটা আমাদের থিটা, সেটা 0 ডিগ্রি থেকে কত পর্যন্ত ঘুরেছে, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পর্যন্ত ঘুরেছে। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত, তাহলে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে পিই কস, যেটা প্রাথমিক অ্যাঙ্গেল সেটা এখানে বসবে, তাহলে কস 0 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি। এবার এখানে আরেকটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা কি বলতো, সেটা হচ্ছে এটা একটা অণুকে 60 ডিগ্রি ঘোরাতে কৃতকার্য, কিন্তু আমাদের আছে কতগুলো অণু, 1 মোলের মধ্যে কতগুলো অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক, এবং সেটাকে যদি আমি ক্যাপিটাল এন দিয়ে লিখি, তাহলে এন ইন্টু পি ইন্টু ই। এই এনের মানটা কত, এনের মানটা হচ্ছে তোমরা জানো 6.023 ইন্টু 10⁻23 এত হয়, এটাই অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? অনেকে 022 এরকমভাবেও লেখে, যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল কৃতকার্য। তাহলে চলো বের করে নিই, তাহলে 1 মাইনাস, এটা হচ্ছে cos 60 ডিগ্রি, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে হাফ হয়ে যাবে, তাহলে ডাব্লিউ হয়ে যাবে হাফ ইন্টু এন ইন্টু পি ইন্টু ই। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আশা করি বোঝা গেছে প্রবলেমটা। আবার আমি বলছি প্রবলেমটা, যে প্রবলেমটা কী ছিল, পরাবৈদ্যুতিক পদার্থ নিয়েছি কতটা, 1 মোল পদার্থ নিয়েছি, এবং এটির একটি অণুর দ্বিমেরু ভ্রামক হলো পি, এবং তড়িৎ ক্ষেত্রকে প্রথমে কি করেছি, অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পর 60 ডিগ্রি ঘুরিয়েছি, তাহলে তড়িৎ ক্ষেত্র দ্বারা কৃতকার্য কত।
তাহলে জিরো থেকে আমি ধরে নিচ্ছি যে যেখানে যেভাবে অ্যাপ্লাই করা হয়েছিল তড়িৎ ক্ষেত্রটাকে সেটা সেই দিকটাকে আমি ধরছি 0 ডিগ্রিতে আছে ধরে নিতে পারি, এবং সেখান থেকে কত কোণে ঘোরাচ্ছে, 60 ডিগ্রি কোণে ঘোরাচ্ছে। তাহলে কৃতকার্য কত, এই ফর্মুলা দিয়ে বের করেছি আমরা, পি ইন্টু কস থিটা 1 মাইনাস কস থিটা 2, এরমভাবে বলতে পারো। ঠিক আছে, প্রাথমিক অ্যাঙ্গেল এখানে বসবে, অন্তিম অ্যাঙ্গেল এখানে বসবে। প্রাথমিক অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, অন্তিম অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 0 থেকে 60 ডিগ্রি ঘোরালাম, এবং অ্যাভোগাড্রোর সংখ্যক অণু ছিল তাই এন দিয়ে গুণ করা হলো। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবং তোমরা দেখো এত সহজ একটা অঙ্ক, সেটা কিন্তু নিটে আসছে, এবং এটা নিট 2017-এর অঙ্ক, নিট 2017। ওকে, তো বুঝতেই পারছো যে অঙ্ক কঠিন আসে না, আমাদের জাস্ট কনসেপ্টটাকে ভালো করে আমাদের মধ্যে গেঁথে নিতে হবে, ভালো করে কনসেপ্টটাকে আমাদেরকে বুঝে নিতে হবে। ওকে, তাহলে অঙ্ক করতে আমাদের কোনো রকম অসুবিধা হবে না। ওকে, চলো নেক্সট টপিকে যাওয়া যাক। তবে নেক্সট টপিকে যাওয়ার আগে একটা কথা বলি, দেখো এই যে কৃতকার্যটা আমরা বের করলাম না, এই কৃতকার্যটা আমরা কিভাবে করেছি। একটা বহিস্থ এজেন্ট এই দ্বিমেরুর উপর বল প্রয়োগ করেছে এবং সেটাকে থিটা কোণে ঘুরিয়েছে। ওকে, তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রে একটা বহিস্থ এজেন্ট কাজ করে এটাকে থিটা কোণে ঘোরালো, যেহেতু তড়িৎ ক্ষেত্র একটা সংরক্ষী বল ক্ষেত্র, অর্থাৎ যে কাজটা তড়িৎ ক্ষেত্রে করা হবে সেটা এই তড়িৎ দ্বিমেরুর মধ্যে কি হবে, জমা হয়ে যাবে, এবং সেটা কি হিসেবে জমা হবে, সেটাই কিন্তু স্থিতিশক্তি হিসেবে জমা হবে। অর্থাৎ আমরা যে এই যে ফর্মুলাটা দেখছি যে 0 ডিগ্রি থেকে থিটা 1 কোণে ঘোরালাম, তার জন্য কৃতকার্য হচ্ছে এটা P1 মাইনাস কস থিটা 1। এটাই কিন্তু সঞ্চিত স্থিতিশক্তি ওই তড়িৎ দ্বিমেরুটার মধ্যে, যেটা থিটা 1 কোণে ঘুরেছে। ওকে, তাহলে যেটা কৃতকার্য সেটাই কিন্তু স্থিতিশক্তি হিসেবে এটার মধ্যে জমা হয়ে আছে। তো যদি কোনো ক্ষেত্রে স্থিতিশক্তি বের করতে দেয়, তোমরা কিন্তু কনফিউজ হবে না, যেটা কৃতকার্য সেটার ফর্মুলা দিয়ে কৃতকার্যটা বের করবে, সেটাই কিন্তু হবে সঞ্চিত স্থিতিশক্তি। ওকে, আচ্ছা, এবার চলো আমরা নেক্সট টপিকে যাই, এবং আমাদের নেক্সট টপিক হচ্ছে তড়িৎ ক্ষেত্রে আহিত বস্তুর গতিশক্তি। তড়িৎ ক্ষেত্রে যদি কোনো আমি একটা আহিত বস্তু রাখি, তাতে গতিশক্তির সঞ্চার হয়, এবং সেই গতিশক্তিটা কেন হয়, সেটা কত হয়, সেটা কিভাবে আমরা বের করব, আমরা সবই দেখব। ওকে, সবচেয়ে আগে একটা সহজ এক্সাম্পল দিয়ে শুরু করি। ধরে নাও এটা আমাদের ভূমি, মাটি, ঠিক আছে। এবার এই যে মেঝে আছে, এই যে ভূমি আছে, এখান থেকে একটা বস্তুকে আমি ধরে নাও ওপরে তুলেছি, কৃতকার্য করে, এর উপর কৃতকার্য করে উপরে তুলেছি, এবং কতটা উপরে তুলেছি, আমি ধরে নাও এইচ উচ্চতা উপরে তুলেছি। তাহলে এইচ উচ্চতা উপরে তুলেছি, এবং এটা সাপোজ ধরে নাও এম ভরের বস্তু, তাহলে এটাতে কতটা স্থিতিশক্তি জমা হবে, আমরা সবাই জানি সেই স্থিতিশক্তিটা কি হবে, এম ইন্টু জি ইন্টু এইচ, এটা আমরা পড়ে এসেছি। ওকে, এবং এই যে স্থিতিশক্তিটা, এই বস্তুটাকে যদি আমি এইচ উচ্চতায় উঠিয়ে এবার ছেড়ে দিই, তাহলে কি হবে। সাপোজ এইচ উচ্চতায় উঠিয়ে আমি এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি এটা অবাধে পতন হবে এর, এবং এই যে পতন হচ্ছে সেটা কেন হচ্ছে এবং সেটা কিভাবে হচ্ছে, সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এটা। দেখো, যখন আমি এটাকে এইচ উচ্চতায় তুলেছিলাম, তখন এর মধ্যে এতটা শক্তি জমা হয়েছিল, এই শক্তিটা কিন্তু এর মধ্যে জমা হয়ে আছে, এ কিন্তু নিজের মধ্যে জমা করে রেখেছে এই শক্তিটা। যখন আমি এটাকে ছেড়ে দেব, তখন কি করবে, ও আস্তে আস্তে এই শক্তিটাকে খরচ করবে, এবং এই শক্তিটা খরচ করার ফলে এ আস্তে আস্তে ওই শক্তিটা খরচ করেই নিচে নামবে, এবং যত নিচে নামবে তত এই শক্তিটা কমে যাবে। তুমি বুঝতেই পারছো, এইচ কমছে, নিচে নামছে মানে কি, এইচটা কমে যাচ্ছে। এবার এইচ কমে গেলে এই শক্তিটা এম জি ইন্টু এইচ করে যেটা আমরা বের করছিলাম, সেই শক্তিটা কমে যাচ্ছে, এবং এটা আসলে কি ছিল, এটা আসলে এই পজিশনে এই বস্তুটার স্থিতিশক্তি ছিল, এবং এই স্থিতিশক্তিটাকে খরচ করেই ও নিচে নামছে, এবং যতটা স্থিতিশক্তি খরচ হচ্ছে
সেটা কি হচ্ছে, ওর গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আমরা দেখি তো যে ওপরে উঠিয়ে কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম, তাহলে ওপরে যখন উঠিয়ে রেখেছিলাম তখন বস্তুটা ছিল স্থির, এবার যখন ছেড়ে দিলাম তখন বস্তুটার গতিবেগ আস্তে আস্তে বাড়ছে। এবার গতিবেগ কখন বাড়ে? গতিবেগ তো এমনি এমনি বেড়ে যাবে না, ওর উপরে নিশ্চয়ই কোনো বল কাজ করছে, ওর উপর নিশ্চয়ই কোনো শক্তি কাজ করছে, যে শক্তিটা খরচ করে ও নিজের গতিবেগটাকে বাড়াচ্ছে। তো সেটা কোন গতিশক্তিটা? সেই গতিশক্তিটা আসছে কোথা থেকে? সেটা আসছে এই স্থিতিশক্তি থেকে। অর্থাৎ যতটা স্থিতিশক্তি ওর কমবে নিচে নামার সঙ্গে সঙ্গে, ততটা গতিশক্তি ওর বাড়বে। সেই স্থিতিশক্তিটাকে খরচ করেই ও নিজের গতিশক্তিটাকে বাড়িয়েছে। এটাই হচ্ছে সিম্পল হিসাব। ওকে, তেমনি তেমনি দেখো একই রকমভাবে সাপোজ এইখানে তড়িৎ ক্ষেত্র রয়েছে। ওকে, এবং তড়িৎ ক্ষেত্রের এখানে আমি একটা প্লাস কিউ আধান রেখেছি। এবার এই কিউ আধানটাকে আমি ধরে নাও এখানে ধরে রেখেছি, কোন একভাবে ধরে রেখেছি এইখানে। এর উপরে তো একটা বল কাজ করবে, কোন দিকে? যেহেতু এটা প্লাস আধান তাই তড়িৎ ক্ষেত্রের দিকে বল কাজ করবে। কতটা বল কাজ করবে সেটাও আমরা জানি, সেটা হচ্ছে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই, এত পরিমাণ বল কাজ করবে। ওকে, এই যে বলটা কাজ করছে তবুও তো আমি একে যেতে দিচ্ছি না, এই দিকে ধরে রেখেছি। এবার যদি আমি ছেড়ে দিই একে, কি হবে? এবার যদি আমি এটাকে ছেড়ে দিই তাহলে এ ওই বলের জন্য এইদিকে যেতে শুরু করবে। এবার দেখো এইখানেও স্থির ছিল, এবার ওর গতিবেগ বাড়ছে। এখানেও স্থির ছিল, এবার ওর কি গতিবেগ বাড়ছে। এই গতিবেগটা বাড়ছে কি করে? নিশ্চয়ই এই বলটা কাজ করছে এর উপরে। অর্থাৎ এখানে ও যখন স্থির ছিল তখন এ নিজের মধ্যে একটা স্থিতিশক্তি ধরে রেখেছিল। সেই স্থিতিশক্তিটা খরচ করেই ও আস্তে আস্তে কি করছে, তার বেগটাকে বাড়াচ্ছে এবং সেই স্থিতিশক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার তোমরা বলবে যে স্যার স্থিতিশক্তিটা কত ছিল স্থিতিশক্তিটা? তাহলে আমি বলবো যে এই বিন্দুর যেটা বিভব ছিল, এই যে বিন্দুতে আমি আধানটাকে ধরে রেখেছিলাম, এই বিন্দুর বিভব যদি ভি হয় তাহলে এখানে স্থিতিশক্তি কত ছিল? তাহলে এখানে স্থিতিশক্তি ছিল, যদি আমি ইউ দিয়ে লিখি স্থিতিশক্তিকে, স্থিতিশক্তি ছিল তোমার কিউ ইন্টু ভি। ওকে, যে বিন্দুতে আধানটা আছে সেই বিন্দুর বিভব যদি ভি হয় তাহলে সেই বিন্দুতে থাকা অবস্থায় আধানের যে স্থিতিশক্তি সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। এই ফর্মুলাটা যেন মনে থাকে, এইগুলো হচ্ছে মেন বেসিক ফর্মুলা, এগুলো মনে রাখতেই হবে। যেরকম কিউ আধানকে তড়িৎ ক্ষেত্রে রেখে দিলাম, প্রযুক্ত বল কত? কিউ ইন্টু ই। যেরকম কিউ আধানকে একটা বিন্দুতে রাখলাম, যে বিন্দুতে বিভব হচ্ছে ভি, তাহলে স্থিতিশক্তি কত আধানটার? সেটা হচ্ছে কিউ ইন্টু ভি। ওকে ওকে, তাহলে দেখো এবার আমরা গতিশক্তিটা বের করব। যে সাপোজ এ কিছুটা চলেছে, এই আধানটা এখান থেকে একটা বিন্দুতে গেছে, এবং ধরে নাও এই বিন্দুর বিভব আমি ভি না ধরে বলছি সাপোজ ভি1। আমি এবার ক্যালকুলেশন করব, তো আমি ধরে নিচ্ছি যে এই বিন্দুর বিভব হচ্ছে ভি1, এবং এই বিন্দু যে বিন্দুতেও গেছে সেই বিন্দুর বিভব হচ্ছে ভি2। ওকে, তাহলে বিভবের পার্থক্য কত? তাহলে বিভবের পার্থক্য হচ্ছে ভি2 মাইনাস ভি1, এটা হচ্ছে বিভবের পার্থক্য। এবং এটা ইকুয়াল টু আমি ধরে নিলাম, ধরো ভি, এটা ইকুয়াল টু আমি ভি ধরি। ওকে, তাহলে গতিশক্তি কতটা অর্জন করবে ও? এই বিন্দু থেকে যদি এই বিন্দুতে যায় তাহলে গতিশক্তি কতটা অর্জন করবে? সেই গতিশক্তির রাশিমালাটা হবে ই কে দিয়ে লিখলাম, ই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কিউ ইন্টু ভি2 মাইনাস ভি1 বা কিউ ইন্টু ভি। অর্থাৎ যে স্থিতিশক্তিটা ও হারালো, দেখো এইখানে ওর স্থিতিশক্তি কত ছিল? কিউ ইন্টু ভি1, আর এইখানে ওর স্থিতিশক্তি কত? কিউ ইন্টু ভি2। তাহলে দেখো 1 নম্বর পয়েন্টে ওর স্থিতিশক্তি কত? এটা ধরে নিই 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টের স্থিতিশক্তি কত? কিউ ইন্টু ভি1। 2 নম্বর পয়েন্টের স্থিতিশক্তি কত? কিউ ইন্টু ভি2। কতটা স্থিতিশক্তি হারালো? ও স্থিতিশক্তি হারিয়েছে কতটা? সেটা হচ্ছে কিউ ইন্টু ভি1 মাইনাস কিউ ইন্টু ভি2। এখানে আমি একটু উল্টো লিখে দিলাম, এটা ভি1 মাইনাস ভি2 করবে, ঠিক আছে? এটা ভি1 মাইনাস ভি2, কারণ তড়িৎ ক্ষেত্র সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। সো ভি1টা বড় হবে, ভি2টা ছোট হবে। ওকে, তাহলে ভি1 মাইনাস ভি2, এটা ধরে নিই ভি। আচ্ছা,
তাহলে 1 নম্বর বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে কিউ ইন্টু ভি ওয়ান, 2 নম্বর বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে কিউ ইন্টু ভি টু, মানে স্থিতিশক্তিটা কমে গেল। কতটা কমলো? কিউ ইন্টু ভি ওয়ান মাইনাস কিউ ইন্টু ভি টু, যেটাকে আমি এরমভাবে লিখতে পারি যে কিউ ইন্টু কিউ কমন নিয়ে ভি ওয়ান মাইনাস ভি টু এইভাবে লিখতে পারি, এবং ভি ওয়ান মাইনাস ভি টুটাকে আমি ভি আকারে লিখতে পারি। তাহলে কিউ ইন্টু ভি এতটা স্থিতিশক্তিও খরচ করলো কোন বিন্দু থেকে কোন বিন্দুতে যাওয়ার ফলে? 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে যাওয়ার ফলে ও এতটা স্থিতিশক্তি খরচ করলো। তাহলে এই যে স্থিতিশক্তিটাও খরচ করেছে সেটা কি তৈরি হবে? সেটা দিয়ে ও গতিশক্তি পাবে, তাই না? বা তার বেগটা বাড়াবে। তাহলে গতিশক্তিটা হবে কিউ ইন্টু ভি বা কিউ ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু। ওকে, আবার বলছি, 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে গেল, তার স্থিতিশক্তি কিছুটা কমে গেল। কতটা কমলো? 1 নম্বর বিন্দুতে বিভব ছিল কিউ ইন্টু ভি ওয়ান, 2 নম্বর বিন্দুতে বিভব হচ্ছে কিউ ইন্টু ভি টু। ওকে, তাহলে কতটা কমলো? কিউ ইন্টু ভি ওয়ান মাইনাস কিউ ইন্টু ভি টু, যেটাকে আমি লিখতে পারি কিউ কমন নিয়ে ভি ওয়ান মাইনাস ভি টু। ভি ওয়ান মাইনাস ভি টুকে আমি আগেই ভি ধরে রেখেছি, সেটাকে ভি বসালাম। তাহলে এতটা স্থিতিশক্তিও হারালো। সেটা কিসে পরিণত হবে? গতিশক্তিতে। তাহলে সেই গতিশক্তিটাই হয়ে যাবে কিউ ইন্টু ভি। যতটা স্থিতিশক্তি হারিয়েছে ততটাই গতিশক্তি ও লাভ করেছে। সিম্পল হিসাব, বোঝা গেল? ওকে, এটা তুমি আরেকভাবেও করতে পারো, মানে আরেকভাবেও এটাকে দেখা যায়। যেরকম ধরে নাও যে আধানটা যাচ্ছে, আধান তো ভর ছাড়া হয় না, মানে আধানের তো কিছু না কিছু একটা ভর থাকে। তো ধরে নাও এই আধানটারই ভর যদি এম আমি ধরে নিতাম, ধরে নাও ওই আধানটারই ভর যদি আমি এম ধরে নিতাম, তাহলে এক্ষেত্রে এই এম ভরযুক্ত আধানটা 1 নম্বর বিন্দুতে যখন আছে তখন যদি এর বেগ হয় ভি ওয়ান, এবং 2 নম্বর বিন্দুতে যখন আছে তখন যদি এর বেগ হয় ভি টু, তাহলে 1 নম্বর বিন্দুতে গতিশক্তি কত? 1 নম্বর বিন্দুতে গতিশক্তিটা কম হবে, তাই এটাকে আমি পরে লিখছি। সো এটা হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর বিন্দুতে গতিশক্তি। 2 নম্বর বিন্দুতে গতিশক্তিটা একটু বেড়েছে, স্থিতিশক্তি হারিয়েছে এবং গতিশক্তি বেড়েছে। তাহলে এখানে গতিশক্তিটা কত হবে? আমি বললাম যে বেগ হয়েছে হাফ এম ভি টু তার স্কোয়ার, ভি টু তার স্কোয়ার। তাহলে গতিশক্তির পরিবর্তন কতটা হয়েছে? এতটাই গতিশক্তি অর্জন করেছে ও 1 নম্বর বিন্দু থেকে 2 নম্বর বিন্দুতে যেতে, তাই না? এতটা গতিশক্তি ছিল হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এবং এই গতিশক্তিটা হয়েছে। তাহলে কতটা গতিশক্তি বৃদ্ধি পেয়েছে? সেটা হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এবং সেটা ইকুয়াল টু স্থিতিশক্তির পরিবর্তন বা স্থিতিশক্তির হ্রাস। স্থিতিশক্তির হ্রাস কত? কিউ ইন্টু ভি, সেটা ইকুয়াল টু কিউ ইন্টু ভি। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আবার বলছি, মাথায় রাখবে যতটা গতিশক্তি ও অর্জন করবে ততটাই স্থিতিশক্তিও হারাবে। এটাই হচ্ছে মেন কি ফর্মুলা, এবং এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। ওকে, চলো এই বিষয়ে একটা আমরা অঙ্ক করে নিই, তাহলে আমাদের ব্যাপারটা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তবে অঙ্ক করার আগে একটা ফর্মুলা বলি তোমাদেরকে, আরেকটা ফর্মুলা বলি। সেই ফর্মুলাটা হচ্ছে যে ধরে নাও যদি আধানটা যেটা 1 নম্বর বিন্দুতে আছে সেটা স্থির অবস্থায় ছিল, যদি স্থির অবস্থায় থাকে তাহলে ভি ওয়ান কত? 0, ভি ওয়ান 0, এবং এখান থেকে 2 নম্বর বিন্দুতে যাওয়ার ফলে এর যদি বেগ হয় ভি, এখানে ছিল 0, এখানে হলো ভি, তাহলে গতিশক্তির বৃদ্ধি কতটা হলো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, মাইনাস 0 মানে তো একই ব্যাপার, হাফ এম ভি স্কোয়ারই হবে। তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে তখন কিউ ইন্টু ভি, যেখানে মনে রাখবে এই ভিটা কিন্তু ভি ওয়ান, মানে এই দুটো বিন্দু 1 নম্বর এবং 2 নম্বর বিন্দুর মধ্যে বিভবের পার্থক্য। ওকে, তাহলে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এটাও একটা আমাদের ফর্মুলা যখন প্রথমে আধানটা স্থির অবস্থায় ছিল। তাহলে চলো একটা অঙ্ক করে নেওয়া যাক। তাহলে অঙ্কটা দেখো, অঙ্কটা হচ্ছে 1 মাইক্রোকুলম্বের একটি স্থির আধান থেকে 1 মিটার দূরে 2 গ্রাম ভরযুক্ত এবং 1 মাইক্রোকুলম্ব আধানের একটি কণাকে রাখা হলো। চলো ছবিটা আগে এঁকে নিই। ধরে নাও এটা হচ্ছে 1 মিলিকুলম্বের একটা আধান, 1 মিলিকুলম্ব এর আধান, এবং এর থেকে 1 মিটার দূরে ধরে নাও এই জায়গাটায় একটা 1 মাইক্রোকুলম্ব এর একটা আধানকে রাখা হয়েছে যার ভর হচ্ছে 2 গ্রাম। ঠিক আছে, এটার দূরত্ব কত? এটার দূরত্ব হচ্ছে 1 মিটার। ওকে, এবার কি বলছে যে কণাকে ছেড়ে দিলে, আচ্ছা কণাকে যদি আমি ছেড়ে দিই, এটা 1 মিলিকুলম্বের, এটা 1 মাইক্রোকুলম্বের, দেখো দুটোতেই কিন্তু প্লাস আছে, মাইনাস নেই মানে কি, দুটোই প্লাস, ধনাত্মক। তাহলে এটাও প্লাস, এটাও প্লাস। তাহলে এবার যদি আমি কণাকে ছেড়ে দিই, তাহলে এটা 1 মাইক্রোকুলম্ব কণাটাকে ছেড়ে দিই, তাহলে এটা কি বিকর্ষিত হবে এদিক বরাবর,
বিকর্ষণ করবে, যেহেতু এটাও প্লাস এটাও প্লাস। তাহলে বিকর্ষণ করলে কি এটা আস্তে আস্তে দূরে চলে যাবে। তাহলে এবার কী জানতে চেয়েছে দেখো, কি জানতে চেয়েছে দেখো, যে কণাকে ছেড়ে দিলে স্থির আধান থেকে, এই যে এটা হচ্ছে স্থির আধান, যখন কণাটি 10 মিটার দূরে, তখন কণাটির বেগ কত। মানে এটাকে ছেড়ে দিলে যখন এটা মোটামুটি 10 মিটার দূরে চলে আসবে, এখান থেকে এটার দূরত্ব কত, 10 মিটার দূরে চলে আসবে, তখন এর বেগ কত হবে। তাহলে প্রথমে কণাটার বেগ কত ছিল, 0, যেহেতু স্থির ছিল। এবার যখন ছেড়ে দিলাম তখন এর বেগ আস্তে আস্তে বাড়বে, এবং 10 মিটার দূরে গেলে তখন বেগ কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। আমি ধরে নিলাম যে এখানে ওর বেগ হচ্ছে ভি, ধরে নিলাম। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 0 থেকে ভি। তাহলে গতিশক্তির পরিবর্তন কত হয়েছে, গতিশক্তির পরিবর্তন হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এম এর মানটা আমি পরে বসাচ্ছি, এম এর মানটা হচ্ছে 2 গ্রাম। আগে ইকুয়েশনটা ফর্ম করি, তারপরে মানগুলো বসাবো। তাহলে গতিশক্তির পরিবর্তন কত, হাফ এম ভি স্কোয়ার মাইনাস 0, তো হাফ এম ভি স্কোয়ারই হবে। সেটা ইকুয়াল টু কী হবে, সেটা ইকুয়াল টু হবে স্থিতিশক্তির পরিবর্তন। ঠিক আছে, তো এখানে যখন কণাটা ছিল তখন স্থিতিশক্তি কত ছিল সেটা বের করতে হবে, এবং এখানে যখন কণাটা আছে তখন স্থিতিশক্তি কত সেটা বের করতে হবে। এই দুটো স্থিতিশক্তির পার্থক্য হয়ে গেলেই আমরা বের করে নিতে পারবো যে আমাদের গতিশক্তির পরিবর্তন কতটা, এবং সেখান থেকে আমরা ভিটাও ক্যালকুলেট করে নিতে পারবো, বেগটাই বের করতে হবে আমাদের। তাহলে চলো এখানকার স্থিতিশক্তিটা বের করি, এটা বেশি এটা কম, এটা থেকে এটা মাইনাস করবো। তো এটা আগে বের করি, এটা হচ্ছে 1/4 এপসা, তো এখানে দেবো না কারণ এখানে তোমার এটা কেবলমাত্র কুলম্বে আছে। আচ্ছা এটাকে আমরা করে নিতে পারি, এটাকে আমরা কেজিতে করে নিতে পারি, অসুবিধা নেই, এটা মিটারে আছে। তাহলে এসআইতেই চলো করি। তাহলে এটা হচ্ছে 1/4 এপসাইলন নট, এটাকে আমি আলাদা করে নিলাম। এই বিন্দুর স্থিতিশক্তি কত, Q1 Q2 বাই আর স্কোয়ার, এরমভাবে Q1 Q2 বাই আর এরমভাবে আমরা করি। তাহলে Q1কে ধরে নাও 1 মিলি কুলম্ব আছে, তাহলে 1 ইন্টু 10⁻³ কুলম্ব, এবং এটা হচ্ছে মাইক্রো কুলম্ব, সেটা হচ্ছে 1 ইন্টু 10⁻6 কুলম্ব, ডিভাইডেড বাই এদের মধ্যে দূরত্ব কত ছিল প্রথমে, 1, তো 1 বসিয়ে দিলাম। দিয়ে এটা কি করতে হবে, মাইনাস, মাইনাস হবে সেই একই 1/4 এপসাইলন নট, এটাকে আমি কমন নিয়ে নিয়েছি। তাহলে আবার সেই একই 1 ইন্টু 10⁻³ কুলম ইন্টু 1 ইন্টু 10⁻6 কুলম, Q1 Q2 হয়ে গেল, বাই আর কত, এই ক্ষেত্রে কত দূরে আছে, স্থির আধান থেকে 10 মিটার দূরে আছে। আমি একটু ছবিটা ভুলে গেছি, এইখান থেকে এটা 10 মিটার হবে, ঠিক আছে, এখান থেকে এই টোটালটা 10 মিটার, এটা হচ্ছে 10। এটাই হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সমান। ওকে, আচ্ছা তাহলে চলো এবার ক্যালকুলেট করা যাক। এটাই বাদিকে যেরকম আছে সেরকমই রাখো, হাফ এম ভি স্কোয়ার 1/4 এপসাইলন নট, এর মানটা হয় 9 ইন্টু 10⁹, তাহলে এটা বসিয়ে দেবো 9 ইন্টু 10⁹। আচ্ছা এই গোটাটাকে কমন নিয়ে নেবো, এই যে গোটা ব্যাপারটা আছে কমন নিয়ে নেবো, সে কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে 10⁻³ ইন্টু 10⁻6, এটা হয়ে যাবে 10⁻৯। ওকে, আর এটা কি হবে 1 - 1/10, ঠিক আছে, 1 - 1/10, 1 - 1/10, তাহলে এটা হয়ে যাবে 10 - 1, 10 - 1 হচ্ছে 9, 9/10, ওকে 9/10। তাহলে এটা আমি পরে লিখছি। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু, দেখো 2টা গুণ হয়ে যাবে এদিকে, তাহলে 2 ইন্টু 9, 10⁻+9 এবং 10⁻−9 কেটে গেল, তাহলে 2 ইন্টু 9 ইন্টু এখান থেকে আসছে 9/10, তো 9 বাই নিচে আসছে 10, নিচে আর একটা জিনিস আছে, এমটা এদিকে আসবে গুণ হয়ে, এমটা হচ্ছে 2 গ্রাম ছিল, তাহলে 2 ইন্টু 10⁻³ কেজি এরমভাবে লিখতে পারি আমরা। ওকে, এবং এটা দেখো খুব ইজি ক্যালকুলেশন। এখানে দেখো 9 ইন্টু 9, এই 2 তো কেটে যাবে, 9 ইন্টু 9 হচ্ছে 81 বাই 10 হচ্ছে একটা, 10 এর সঙ্গে গুণ করে দাও, 10 এর সঙ্গে গুণ করে দিলে হবে 10⁻², সেটা উপরে চলে আসবে 10⁻+2 হয়ে যাবে, মানে 81
100, ঠিক আছে? তাহলে এটা এটা বেরোলো ভি স্কোয়ার, এটা বেরোলো ভি স্কোয়ার। তাহলে এবার তুমি ভিটা দেখো পেয়ে যাবে, তাহলে ভি ইকুয়াল টু হয়ে যাবে এটা রুট ওভার 8100, তাহলে এটা হয়ে যাবে 90 মিটার পার সেকেন্ড। এসআইতে করেছি তাই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তো খুব সোজা। আবার আমি একবার রিপিট করে দিচ্ছি। প্রথমে আধানটা এখানে ছিল 1 মাইক্রোকুলমটা, এবং এটাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দিয়ে সেটা যখন 10 মিটার দূরে যাবে 1 মিলিকুলম্বের থেকে, তখন তার বেগ কত হবে সেটা আমাকে বের করতে বলেছে। তো যখন এখানে ছিল তখন তার বেগ 0 ছিল, এখানে যখন আছে তখন বেগটা আমি ধরে নিয়েছি ভি। তাহলে গতিশক্তির পরিবর্তন কতটা হলো? সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবং গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টুই হবে স্থিতিশক্তির পরিবর্তন, যেটা আমরা এখানে থিওরিটা পড়লাম। এবং স্থিতিশক্তি এখানে কত ছিল? এখানে ছিল ওই যে 1/4πε0 Q1 Q2 বাই আর, ঠিক আছে? এবং সেখান থেকে আমি মাইনাস করেছি এখানকার স্থিতিশক্তি, সেটা হচ্ছে আবার 1/4πε0 Q1 Q2 বাই আর, এক্ষেত্রে আর হচ্ছে 10 দিয়ে ব্যাস জাস্ট ক্যালকুলেশন করেছি। জাস্ট কনসেপ্টটা আমাকে মাথায় ঢোকাতে হবে যে আমার স্থিতিশক্তি যতটা পরিবর্তন হয়েছে সেটা গতিশক্তির পরিবর্তনের সমান হবে। এই কনসেপ্টটুকু আমাকে মাথায় ঢোকাতে হবে। বাকি তো ক্যালকুলেশন, বাকি তো জাস্ট তোমাদের ক্যালকুলেটারেই তোমরা করতে পারবে, তাই না? তো এইরকম ধরে নাও ইজি কনসেপ্ট, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা টরীক্ষায় আসে। ওকে, তাহলে আজকে আমি এতটা পর্যন্তই করালাম। এর পরের ভিডিওতে আমি চেষ্টা করব তড়িৎ বিভবের যে এই চ্যাপ্টারটা, এটা টোটালি কমপ্লিট করে দেওয়ার, এবং এর পরের ভিডিওতে কিছু কিছু গোটা চ্যাপ্টার থেকেই কিছু কিছু অঙ্কও আমি আনবো, যেগুলো খুব টিপিক্যাল টাইপের অঙ্ক, সেগুলোও আনবো। এবং যতটা পারছি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি এই লকডাউনে। ওকে, তো আমি চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো এবং ভালো করে পড়াশোনা করো। চলো, বাই।